এয়ারক্রাফট, লাইট কমব্যাট এয়ারক্রাফট বা সংক্ষেপে এলসিএ। এইটা এবার চলে আসি 10 নম্বরে। বলো দেখি, রেড ডাটা বুক বা রেড লিস্ট যেটা বলা হচ্ছে, রেড ডেটা বুক বলা হয় এই লাল তালিকা। সকলকে গুড ইভিনিং। সকলকে গুড ইভিনিং। আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 106 জনের মতন জয়েন হয়েছো তোমরা। তোমরা যে এতটা রেসপন্স করেছো তার জন্য অশেষ 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 ধন্যবাদ। আহ গুড ইভিনিং সায়ন্তনী, সুচন্দ্রা, সকলকে গুড ইভিনিং। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছো তাদের কি কোনো আলাদা বক্তব্য আছে নাকি জাস্ট প্রেজেন্ট আছো বলে হ্যান্ড রেজ করেছো? আচ্ছা, কেউ মাইক অন করো না, হ্যাঁ? সকলে যা বক্তব্য যা কিছু সবকিছু মেসেজের থ্রু দিয়ে জানিও, ঠিক আছে? কারণ এতজন আছো, মাইক অন করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ক্লাস শুরু করব তার আগে বলে রাখি, যেহেতু আজকে একটা প্রি ক্লাসের আয়োজন করা হয়েছে, মানে এখানে সকলেই তোমরা জয়েন হতে পারছো, জয়েন হওয়ার সুযোগ পাচ্ছ, তাই জন্য আজকের ক্লাসটা একটু স্পেশাল ভাবে আমি রাখার চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব উপকার হবে, ভালোও লাগবে। স্পেশাল বলতে তোমাদের জন্য প্রথমে রয়েছে একটা চমক, ঠিক আছে? তারপরে আমি টপিকে ঢুকবো। তো চমকটা হচ্ছে এটাই, এনটিপিসি এক্সামিনেশন, তার জন্য তোমরা প্রিপারেশন শুরু করছো। তাহলে এনটিপিসির প্রথম যদি ক্লাস হয়, সেই ক্লাসে যেটা থাকবে সেটা হলো আহ আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন এনেছি। স্যাম্পল কোয়েশ্চেন বলতে সেটা এনটিপিসি তেই এসেছে, বিগত বছরের বা তারও আগের বছরের এরকম কিছু বাছাই করা কোয়েশ্চেন আমি আজকে তোমাদের সামনে এনেছি, ঠিক আছে? কোনো পার্টিকুলার টপিক থেকে আনিনি। জিএস পেপারের মূলত অনেকগুলো সেগমেন্ট থেকে ভাগে ভাগে আমি এই কয়েকটা কোয়েশ্চেন তোমাদের জন্য এনেছি, ঠিক আছে? সকলকে গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং। অনেকে আরো জয়েন হচ্ছ, তারা আস্তে আস্তে জয়েন হও। এই ক্লাসটা কিন্তু তোমরা রেকর্ডেড পেয়ে যাবে, তোমাদের কাছে থাকবে, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই। সমস্ত যা যা ক্লাস আজ থেকে শুরু, মানে আমার আমার যা যা ক্লাস হচ্ছে, আগেও তোমরা ক্লাস করেছো অনেকের, তো সমস্ত ক্লাসই কিন্তু যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদের কাছে অবভিয়াসলি থেকে যাবে। আহ আজকের ক্লাসের যেটা আমি বলছি, আহ কোয়েশ্চেন, আমি প্রথমে তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন এনেছি এবং তার আনসার গুলো আমি চাইবো, যেহেতু তোমরা প্রিপারেশন শুরু করছো এবং খুব বেসিক কিছু কোয়েশ্চেন আছে, এমন হাতে ঘোরা খুব বিশাল লেভেলের কোনো কোয়েশ্চেন না, দেখলেই তোমরা বুঝতে পারবে এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা ইতিহাস ভূগোলে অলরেডি পড়ে এসেছি, ঠিক আছে? এবং যদি কেউ একটু বাইরের জগতের নজর রাখো, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা না চাইলেও ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর থ্রু দিয়ে অনেক খবর আমাদের সামনে চলে আসে, ঠিক আছে? ডেইলি নিউজের মতনই সেগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, রিলস এর আকারে আসে। তো এরকমই কিছু কোয়েশ্চেনও তোমরা দেখতে পাবে, কিন্তু আমি আবারও বলছি এই কোয়েশ্চেন গুলো কিন্তু আগে এসে গেছে, এরকমই কোয়েশ্চেন এনটিপিসি তে এবং ভবিষ্যতেও যে আসবে না এরকম আমি বলবো না, আসার প্রচুর চান্স রয়েছে। তো সেরকমই কিছু কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করছি। টোটাল হয়তো 10 থেকে 12টা কোয়েশ্চেন থাকবে। তারপরে আমি ওই কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে একটা টপিক বেছে নিয়েছি, সেই টপিক ধরে বাকি ক্লাসটা এগোবো, ঠিক আছে? তো আমি চাইবো যে আহ এই কোয়েশ্চেন গুলোর আনসার তোমরা আমাকে এই যে মেসেজ তোমরা করছো এখানেই তোমরা আমাকে আনসার গুলো দেবে, এবং তারপর কিন্তু আমি সেই আনসার গুলো নিয়েও তোমাদের কাছে ডিটেল একটা ডিসকাশন করব, ঠিক আছে? আরো যদি কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে সেগুলোও তোমাদের কাছে শেয়ার করব। আচ্ছা, আরেকটা কথা বলা, সেটা হচ্ছে যেহেতু ক্লাসটা তোমরা পেয়ে যাবে রেকর্ডেড, প্লাস পিডিএফও তোমাদের কাছে থাকবে, তাই জন্য সমস্ত কিছু টুকতে যেও না, খাতা পেন নিয়ে বসো, কিন্তু সেগুলোকে একটু মানে আহ, একটু ট্রিকি ওয়েতে ইউজ করো। কেমন করে বলছি? কোয়েশ্চেন আনসার টুকতে যেও না। যেই আনসার গুলো আমি বলবো সেই আনসার থেকে কিছু কোয়েশ্চেন হয়তো অ্যারাইভ করতে পারে, বা সেই আনসার থেকে হয়তো কিছু অন্য টাইপের কোয়েশ্চেন, যদি অন্য কোনো ইনফরমেশন পাও, সেইগুলো আমি যখন বলবো তখন একটু একটু করে টুকতে থাকো, ঠিক আছে? সেগুলো হয়তো সমস্ত এই পিপিটি তে লেখা তো সম্ভব নয়, সেগুলো যখন বলবো আমি আস্তে আস্তেই বলবো, তো সেগুলো তোমরা টুকতে পারো, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই রয়েছে আমাদের
স্ট্যাটিক জিকের। আচ্ছা, আজকে যে টপিকটা আমি বেছে নিয়েছি সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে ভাষা। ঠিক আছে, ভাষা নিয়ে আজকে আমরা ক্লাস করব, কিন্তু সেটা পরে করব। আগে আমরা চলো দেখে নিই কিছু কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন দেখো তোমাদের কাছে এসে গেছে, যে পোঙ্গল। পোঙ্গলের নাম তোমরা সকলেই জানো। পোঙ্গল হচ্ছে একটা উৎসব। এই উৎসবটা ফসল কাটার উৎসব। এটা কোন দেবতাকে উৎসর্গ করে এই উৎসবটাকে পালন করা হয়? ঠিক আছে, অপশন রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, সরস্বতী, আগুন, দেবী গঙ্গা, বা সূর্য দেবতা। সকলে আনসার করো। আমি চাইবো, এখানে প্রায় 130-এর ওপর স্টুডেন্ট আছো, 135+। তো সকলে আনসার করবে, আমি এক্সপেক্ট করব এটাই। অলরেডি আনসার আসতে শুরু করেছে। অপশন ডি, অপশন ডি। হ্যাঁ অন্বেষা, রেকর্ডটা তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। সূর্য দেবতা আনসার আসছে, অপশন ডি, অপশন ডি। ওকে, ওকে, একদম ঠিক, সকলে ঠিক আনসার দিয়েছো। বাট আরো চাইবো, আরো ফাস্ট আনসার করো তোমরা, এবং সকলে আনসার করো। মাত্র যদি 135-এর ওপর স্টুডেন্ট আছো, আর আনসার করছো মাত্র 20-25 জন, এরকম করলে হবে না। সকলে আনসার করো। আচ্ছা, পোঙ্গল, তাহলে আমরা দেখতে পাচ্ছি সূর্য দেবতাকে উদ্দেশ্য করে এই উৎসবটাকে পালন করা হয়। আরেকটা জিনিস কি আমরা জানলাম, এটা একটা ফসল কাটার উৎসব, বা হারভেস্টিং ফেস্টিভ্যাল যেটা বলে, সেটা। আচ্ছা, এই উৎসবটা কোথায় পালন করা হয়? কোন রাজ্যে এই উৎসবটাকে পালন করা হয়? বলো, উত্তর করো, উত্তর করো, কোন রাজ্যে এই উৎসবটি পালন করা হয়? সোমা সবার আগে আনসার দিয়েছো। না, সুকমল কেরল নয়। নির্মল বলেছে তামিলনাড়ু, কেরালা। হ্যাঁ, কেরলে, কেরলে কিন্তু পুরোটা হয় না। মেনলি এই উৎসবটা হচ্ছে আমাদের তামিলনাড়ুর উৎসব। ঠিক আছে, মেনলি এই উৎসবটা হচ্ছে তামিলনাড়ুর উৎসব। এবং এই উৎসবটার এই যে পোঙ্গল, এই পোঙ্গল শব্দটার একটা ওয়ার্ড থেকে এসেছে। সেই ওয়ার্ডটা হচ্ছে পঙ্গু। এই পঙ্গু শব্দের মানে জানো? পঙ্গু শব্দের মানে হচ্ছে যেটা আগুনে পোড়ানো হচ্ছে। ঠিক আছে, আগুনে পোড়ানো হচ্ছে, এরকম কিছু একটা, বার্নিং। ওকে, এটা হচ্ছে মানে বয়েল বা বার্নিং, এরকম টাইপের একটা অর্থ হচ্ছে পঙ্গু। ওকে, আরেকটা সিমিলার উৎসব রয়েছে, সেটি হলো, যেটি এই সূর্য দেবতাকে উদ্দেশ্য করেই এই উৎসবটা পালন করা হয়, লিখে রাখো, সেটি হচ্ছে লোরি। লোরি বলে যে উৎসবটা রয়েছে, এই উৎসবটা কিন্তু হার্ভিং ফেস্টিভ্যাল নয়, বা হারভেস্টিং ফেস্টিভ্যাল নয়। এই উৎসবটা হচ্ছে একটা ফোক ফেস্টিভ্যাল। ঠিক আছে, এই ফোক ফেস্টিভ্যালটা কোথায় পালন করা হয় কেউ জানো? লোরি, লোরি কোথায় পালন করা হয়? পাঞ্জাবে পালন করা হয়, রাইট। তো আচ্ছা, যাদের একটু মাইক্রোফোন অন আছে একটু অফ করে দাও, ওকে, না হলে সাউন্ড আসলে তোমাদের ক্লাসেরই অসুবিধা হবে। আচ্ছা, এই লোরি আমরা পাঞ্জাবে পালন করে থাকি, এবং এইখানেও কিন্তু আমরা কি করি না, আহ সূর্য দেবতা এবং আগুন, আগুনের যে দেবতা, এই দুজনকেই কিন্তু এই এই উৎসবটা, এই দুজনকে উৎসর্গ করা হয়। ঠিক আছে, তো এইগুলো গেল কিছু এক্সট্রা ইনফরমেশন। তাহলে আমরা জানলাম যে আমাদের কিছু রাজ্যের হারভেস্টিং ফেস্টিভ্যাল সম্পর্কে পড়তে হবে। হারভেস্টিং ফেস্টিভ্যাল থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স থাকে। ঠিক আছে, আচ্ছা, পরের কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা দেখো, হয়তো অনেকেই এই কোয়েশ্চেনটা ইতিহাসের থ্রু দিয়ে পড়ে থাকবে। বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যের কাছে তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। এই কাস্টমটাকে কি বলা হয়? এই কাস্টমটাকে কি বলা হয়? বলো, সৌরভ একটু দেখে আনসার করো। টার্ম গুলো খুব কাছাকাছি, বাট সবাই একটু দেখে আনসার করো। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। মহাপরিনির্বাণ নয়, ধর্মচক্র প্রবর্তন হয়ে যাবে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, ধর্মচক্র প্রবর্তন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এইটা বলতে পারো একটা হিস্ট্রি থেকে আসা প্রশ্ন, কিন্তু এই আমি আমি তোমাদের আগেই বললাম যে আমি আহ শুধুমাত্র স্ট্যাটিক জিকে ওরিয়েন্টেড প্রশ্ন আনিনি। আজকে আমি জিএস এর অনেকগুলো সেগমেন্ট থেকে প্রশ্ন এনেছি, তাই জন্য এই প্রশ্নটাও তোমরা পাচ্ছ। এবং এই যে টার্ম গুলো রয়েছে না,
আমাদের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই দুটো ধর্ম রিলেটেড অনেক টার্ম তোমরা পাবে। আমি বলবো এই টার্মগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আলাদা করে এই টার্মগুলো তোমরা একটু তৈরি করে যেও। আচ্ছা, ধর্মচক্র প্রবর্তন যে টার্মটা আমরা পেলাম, এটা হচ্ছে যখন তিনি সারনাথে গিয়ে তার যে ধর্ম প্রবর্তন করেছিলেন বা তার প্রথম যে ধর্ম উপদেশ দিয়েছিলেন তার শিষ্যদেরকে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এবং তোমরা কেউ বলতে পারো যে এইটা এই যে সারনাথ কোথায় অবস্থিত? সারনাথ কোথায় অবস্থিত? এইবার দেখো আমি স্ট্যাটিক জিকের জায়গায় চলে এলাম। সারনাথ কোথায় অবস্থিত? সারনাথ বিহার নয়। না। এমপিও নয়। বিহারও নয়, এমপিও নয়। বেনারসও নয়। হ্যাঁ, সরি, বেনারস, বেনারস। বেনারসের কোথায়? ইউপি। রাইট। বেনারসের কাছে ইউপিতে অবস্থিত হচ্ছে সারনাথ। ঠিক আছে। এইবার দেখো আমি কিন্তু স্ট্যাটিক জিকের দিকে চলে গেলাম। বুঝতে পারছো কোয়েশ্চেন কতগুলো জায়গা থেকে ফর্ম হতে পারে? বলতে পারে যে বুদ্ধ দেব যিনি তার ধর্মচক্র প্রবর্তন করেছিলেন যে জায়গায়, অর্থাৎ সারনাথ, সেটি কোন রাজ্যে অবস্থিত? এরম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই জন্য বলছি প্রত্যেকটা প্রশ্নকে আমাদের খুঁটিয়ে পড়তে হবে। এটা কিন্তু স্টেট এক্সামিনেশন নয় বাবা, যে একদম ডিরেক্ট প্রশ্ন আসবে। আর এখন স্টেটেও প্রচুর ঘুরিয়ে প্রশ্ন আসে। পিএসসির এক্সামেও কিন্তু এখন কিন্তু খুবই খুবই ট্রিকি কোয়েশ্চেন আসছে। তাই জন্য বলবো প্রত্যেকটা কোয়েশ্চেন যা যা পাবে, সমস্ত কোয়েশ্চেন গুলোকে না একটু অ্যানালিসিস করে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ইন্টারেস্টও বাড়বে। শুধু ফ্ল্যাট কোয়েশ্চেন আনসার পড়ে গেলে সেই ইন্টারেস্টটা গ্রো করে না যতক্ষণ আমরা সেগুলোকে অ্যানালিসিস করব। তাহলে সারনাথ আমরা পেয়ে গেলাম কোথায়? বেনারসের কাছে ইউপিতে অবস্থিত। হলো। আচ্ছা, তিনি প্রথম তিনি প্রথম যে আম, আহ, যে আহ, নির্বাণটা লাভ করেছিলেন না, সেটা কোথায় কোথায় লাভ করেছিলেন? সেই জায়গাটার নাম কি? তিনি প্রথম যে জ্ঞান লাভটা করেছিলেন তাকে আমরা নির্বাণ বলছি, সেটা কোথায় করেছিলেন? কোন জায়গায় করেছিলেন? শুধু গয়া বললে হবে না, বোধ গয়া। রাইট। বোধ গয়াতে করেছিলেন। আর বোধ গয়া কোথায় অবস্থিত? বোধ গয়া কোথায় অবস্থিত? কোন কোথাকার গ্রাম এটা? বিহারের গ্রাম। রাইট, সবাই ঠিক। বিহারের গ্রাম। বিহারে কিন্তু বোধ গয়া, আর সারনাথ কিন্তু ইউপিতে। এই দুটো জায়গা মাথায় রেখো। ঠিক আছে। চলে যাচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে? বোড়ো, বোড়ো বা বোডো দুটোই বলা হয়। এই ভাষাটা কোন রাজ্যের ভাষা? ভীষণ ইম্পর্টেন্ট এই ভাষাটা। এই ভাষাটা ঘিরে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু থাকে। এই ভাষাটা কোন রাজ্যের ভাষা? অপশন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। সকলে উত্তর করো। সকলেই বলছো অপশন এ আসাম। সকলে বলছো অপশন এ আসাম। একদম ঠিক, একদম ঠিক, সকলে ঠিক। ভেরি গুড। আসামের হচ্ছে বোড়ো ভাষা। ঠিক আছে। আচ্ছা, এইবার এই বোড়োকে ঘিরে আমি একটা কথা তোমাদের বলতে পারি। যেহেতু আজকে ভাষা নিয়েই আমাদের ক্লাস আছে, তাই জন্য এই টপিকটাকে আমি তুলে নিয়েছি, এবং এই টপিকটা নিয়েই আজকে কিন্তু আমাদের ক্লাস হবে। ঠিক আছে। তো সকলে থাকো শেষ অবধি। শুধুমাত্র এই ভাষার যত কোয়েশ্চেন হয়, যত রকম ভাবে ভাষা থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেটা ইতিহাস ওরিয়েন্টেড হোক, সেটা পলিটি ওরিয়েন্টেড হোক, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। সেন্ট্রালের এক্সামে কিন্তু আমাদের শুধুমাত্র স্ট্যাটিক জিকে আর ইতিহাস পড়ে গেলে হবে না, সেখানে আমাদের কিছু কিছু আর্টিকেল মনে রাখতে হবে। আর্টিকেলও কিন্তু এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। শুধু ইতিহাসের গল্প পড়ে গেলে এখানে উত্তর করা যাবে না। এখানে প্রচন্ড যেটা ফ্যাক্ট বেসিস কোয়েশ্চেন আসে, যেরকম কোন আর্টিকেলের মধ্যে রয়েছে এই ভাষা। ঠিক আছে। তো এই ধরনের যে কোয়েশ্চেন গুলো আসবে সেইগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে দেখে যেতে হবে। আমি এই কোয়েশ্চেনটা এখানে স্কিপ করছি, কারণ ভাষা নিয়ে ডিটেল আলোচনা আমি একটু পরেই করব।
ঠিক আছে? শুধু এইটুকু জেনে রাখো, আমাদের যে এক্স প্রেসিডেন্ট ছিলেন রামনাথ কোবিন্দ, তোমরা সকলেই জানো, এটা একটা ছোট্ট ইনফরমেশন, মনে রাখতে পারো। কারণ এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে প্রথম কোন প্রেসিডেন্ট এই কাজটি করেছিলেন। তো আমি বলছি, রামনাথ কোবিন্দ এই বোড়ো ভাষার একটা ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল বলবো না, একটা সেশন, সাহিত্য সভা, ঠিক আছে, আয়োজন করা হয়েছিল, বোড়ো সাহিত্য সভা। তো সেই বোড়ো সাহিত্য সভায় কিন্তু উপস্থিত থেকেছিলেন রামনাথ কোবিন্দ। বোড়ো সাহিত্য সভার যে শেষ দিন, সেই দিনকে উপস্থিত থেকেছিলেন রামনাথ কোবিন্দ, এবং এটা কিন্তু ভারতের ইতিহাসে প্রথম ঘটনা। ঠিক আছে? কারণ এই বোড়ো কি একটা আমাদের উপজাতি ভাষা, এবং সেই ভাষার যে সাহিত্য সভা, সেখানে কোনো প্রেসিডেন্ট উপস্থিত থাকছেন, এটা না আগে ঘটেছে না পরে ঘটেছে। রামনাথ কোবিন্দ হচ্ছেন প্রথম মানুষ, প্রথম প্রেসিডেন্ট, যিনি এরকম কোনো সাহিত্য সভায় গিয়ে উপস্থিত থেকেছেন। তাহলে এখান থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতেই পারে। ঠিক আছে? আর এই বোড়ো সাহিত্য সভা অর্গানাইজ করা হয়েছিল কোথায়? না, আসামে। আসামের তামুলপুর বলে একটা ডিস্ট্রিক্ট রয়েছে, তামুলপুর, সেখানে আয়োজন করা হয়েছিল। তামুলপুর। ঠিক আছে? তামুলপুর। ওকে। এই ডিস্ট্রিক্টটা আসামে অবস্থিত, এই ডিস্ট্রিক্টে আয়োজন করা হয়েছিল। চলে যাচ্ছি পরেরটায়। ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি, এখানের প্রথম মহিলা সভাপতির নাম কি? প্রথম মহিলা সভাপতি। আবারও বলছি, পার্সোনালিটি থেকে প্রশ্ন। অনেকে বলতে পারো হিস্ট্রির প্রশ্ন, অবভিয়াসলি হিস্ট্রির প্রশ্ন। আমি বলবো পার্সোনালিটি ঘিরেও এটা প্রশ্ন। প্রথম মহিলা যিনি আহ সভাপতি বা প্রেসিডেন্টশিপ করেছিলেন আইএনসি তে। সবাই বলছো অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত। একদম সঠিক উত্তর। একদম না। থ্রি কনফার্ম কি? একদমই না। শুভজিৎ, একদমই না। অ্যানি বেসান্ত। এখানে তো বলে দেয়নি বাবা যে কোন ভারতীয় মহিলা নাকি। ঠিক আছে, ভারতীয় মহিলা নাকি বলে দেয়নি। এখানে বলেছে যে কোন প্রথম কোন মহিলা, তিনি ভারতীয় হতে পারেন, আবার নন ভারতীয় হতে পারেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে অ্যানি বেসান্ত। আর সকলেই আমি দেখলাম কমেন্ট করেছো 1917 সালে অ্যানি বেসান্ত। ক্যালকাটা সেশন, সেশনটাও মনে রেখো। ক্যালকাটা সেশন, আমাদের কলকাতায় যে সেশন হয়েছিল আইএনসির, সেখানে প্রথম সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে? সেশনটাও কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখবে। সরোজিনী নাইডু, 1925। ঠিক। আচ্ছা, চলে যাচ্ছি পরেরটায়। দেখো, 5 নম্বর প্রশ্ন। সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ কোন শহরে অবস্থিত? সাঁচি স্তূপ কোন শহরে অবস্থিত? সুচন্দ্রা, একদম ঠিক। 1917 ক্যালকাটা সেশন, অ্যানি বেসান্ত। কোন শহরে অবস্থিত? ভোপাল, গোয়ালিয়র, ঝাঁসি, আগ্রা। সকলে এক উত্তর করছো। ওয়ান। এ। এ। আগ্রা। ভোপাল। একদম। এই ডি এ দুটোই কেন আনসার? নির্মল কুমার, ডি এ দুটোই আনসার করে দিয়েছে। কনফিউশন থাকলে আনসার করো না, বা যে কোনো একটাতে মেরে দাও। যেটা মনে হবে সেটাতে মেরে দাও, কনফিউশন থাকলে। ওকে। উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে ভোপাল। ঠিক আছে? ভোপালে হচ্ছে সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ কিসের সাথে রিলেটেড? সাঁচি স্তূপ কিসের সঙ্গে রিলেটেড? বলো বলো বলো। বুদ্ধদেবের সঙ্গে রিলেটেড, একদম ঠিক। কার আমলে, কার আমলে এই স্তূপ, কার আমলে? অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে প্রশ্ন, বলো। কার আমলে? অশোকের আমলে। থার্ড সেঞ্চুরি বিসি, থার্ড সেঞ্চুরি বিসি। অশোক, সাঁচি স্তূপ, বুদ্ধদেব। একদম, একদম। এবং এইবার চলে আসি আমি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে, বলো। এইটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে কত সালে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে কত সালে? বলো।
চলে এসছে স্ট্যাটিক জিকে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে সাঁচি স্তূপ কত সালে? আচ্ছা, আমার হাতের লেখাটা না খুব খারাপ হচ্ছে কারণ আমি মাউস দিয়ে লিখছি, তোমরা একটু ক্ষমা ঘেন্না করে দিও, ঠিক আছে? আমার নিজের দেখেই কেমন একটা অসুস্থ বোধ করছে হাতের লেখাটা, যাই হোক। মাউস দিয়ে এর থেকে ভালো লিখতে পারছি না আমি। এই বাপ্পা, 2015 কি? একদমই না। এ কি? সাঁচি স্তূপ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে, সকলে ঠিক, 1989, 1989, একদম ঠিক। একদম ঠিক, 1989। ওকে, ওকে, লিখে দেওয়ার চেষ্টা করছি আমি। 1989। ওকে, চলো চলে যাচ্ছি পরেরটায়। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো। এই যে যেটা আমি বলছিলাম, এই ভাষা ঘিরে আরেকটা প্রশ্ন। সংবিধানের অষ্টম তফসিল বা অষ্টম শিডিউলে ভাষা রয়েছে, কত নম্বর শিডিউলে রয়েছে? এই সরি, কত নম্বর শিডিউল কোয়েশ্চেন করেনি, কতগুলো ভাষা ইনক্লুডেড রয়েছে বলেছে। শিডিউল নাম্বার তো বলে দিয়েছে এখানে, অষ্টম শিডিউল। অষ্টম শিডিউলে কতগুলো ভাষা রয়েছে এখানে জানতে চেয়েছে। হ্যাঁ, আমি জানি এখানে মিক্সড আনসার আসবেই, 24-22, 24-22। সঠিক কোনটা নেব, 22 না 24? কনফিউশন বলো, খুবই কনফিউশন। সঠিক উত্তর নিয়ে নেব 22। ঠিক আছে, 22। 24 কেন, তার উত্তর আমি পরে বলবো। 24 কেন নয়, সরি, 24 কেন নয় তার উত্তর আমি পরে বলবো, কারণ ভাষা ঘিরে আমরা অলরেডি ক্লাস করব। ঠিক আছে, 22 হচ্ছে সঠিক উত্তর। 22টা টোটাল ভাষাকে কিন্তু 8 শিডিউলে রাখা হয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি পরেরটায়। জি স্যাট, জি স্যাট 31, এটা কি? জি স্যাট 31 এটা কি? দেখো, স্যাট থেকে তো আমরা বুঝতেই পারছি এটা একটা স্যাটেলাইটের নাম্বার দিয়েছে, কিন্তু সেটা কি ধরনের স্যাটেলাইট সেটাই আমাদেরকে এখান থেকে জানতে চেয়েছে। টেলিকমিউনিকেশন, পরীক্ষামূলক, পোলার না নেভিগেশনাল, কোনটা হবে? জি স্যাট 31। সকলে এক এক উত্তর করছো, সকলে এক উত্তর করছো। টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। ভেরি গুড, ভেরি গুড, কেউ উত্তর বদলাবে না তো? চলো, টেলিকমিউনিকেশন স্যাটেলাইট হয়ে যাচ্ছে আমাদের জি স্যাট। ঠিক আছে, তো এই জি স্যাট বেসিক্যালি, এটা আমি যদি আরেকটা একটু গভীরে গিয়ে প্রশ্ন করি যে এটা কোন রকেটের থ্রু দিয়ে লঞ্চ করা হয়েছিল? জি স্যাট 31 কোন রকেটের থ্রু দিয়ে লঞ্চ করা হয়েছিল? কেউ জানো কোন রকেট ইউজ করা হয়েছিল? বা আরেকটাও প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? জায়গার নাম বললেও হবে, মানে স্পেস সেন্টারের নাম বলতে হবে না, জাস্ট কোন জায়গা থেকে লঞ্চ করা হয়েছিল সেটা বললেও হবে। গুগল করবে না কেউ, টাইম দিচ্ছ মানেই গুগল করছো। সোহেল পোখরান না, পোখরান না। শ্রীহরিকোটা নয়। আমি বলতে পারি ইন্ডিয়ার মধ্যে নয়, তাই জন্য আমি বললাম স্পেস সেন্টারের নাম আমি জানতে চাইছি না। আমি জানি ইন্ডিয়ার মধ্যে বললেই স্পেস সেন্টারের নাম সবাই বলবে। দেশের নাম বলো। জানা নেই। আমেরিকা, দুবাই, নাসা, যে যা পারছে, রাশিয়া, আর কিছু বাদ আছে? ওরে, জাপানটাও বলে দে। হ্যাঁ, এই তো, আমি তো ওয়েট করছিলাম, জাপান। সোহেল আবার কলকাতা, হ্যাঁ, আমার বাড়ির ছাদ থেকে ছাড়া হয়েছে। ওহো, আচ্ছা, টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, এটা এটা লঞ্চ করা হয়েছে এরিয়ান 5 বলে একটা রকেট থেকে। ঠিক আছে, এরিয়ান, ARI, আমার হাতের লেখাটা প্লিজ একটু ক্ষমা করে দাও। ARIANE, ARIANE, এরিয়ান 5, এইটা হচ্ছে রকেটের নাম। এই রকেটটা থেকে কিন্তু ছাড়া হয়েছিল, এবং
যেখান থেকে ছাড়া হয়েছে সেই জায়গাটার নাম হয়ে যাচ্ছে, বোঝা গেল? বোঝা গেল? পাকিস্তান, লন্ডন, সাউথ কোরিয়া, চায়না। ওরে, মেমারি গেম খেলছিস তোরা? ওফ! কিন্তু এই নামটা কেউ বলল না। কেউ বলল না এই নামটা। এত দেশের নাম বলে দিল। ওকে, ফ্রান্স থেকে ছাড়া হয়েছিল। এবং কত সালে, সালটাও একটু মনে রেখো। যেহেতু আমাদের এনটিপিসি এত বছর পরে একটা এক্সাম নেবে, তাই জন্য সালগুলো একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে? 2019-এ। 2019-এ। ফ্রান্সের কোথা থেকে? ফ্রান্সের না জায়গাটা, কোন জায়গাটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি তোমাদেরকে একটু কনফার্ম হয়ে বলে দেবো। এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার জায়গাটা কোথায়। আমার দেশটার নাম মনে ছিল, অনেকদিন আগেকার ঘটনা তো। দেশটার নামটা মনে ছিল, আমি বলে দিলাম তোমাদের। জায়গাটা আমাকে একটু দেখে বলতে হবে। হ্যাঁ সেটাই, তাই বলে পাকিস্তান? আচ্ছা, 2019-এ এটা লঞ্চ করা হয়েছিল, ফেব্রুয়ারি মাসে যতদূর সম্ভব। ঠিক আছে? আর এইটা, মিশনটার মানে এই জি স্যাট, দেখো যে কোনো স্যাটেলাইটের তো একটা আয়ু থাকে। মানে অনন্তকাল ধরে কোনো স্যাটেলাইট কিন্তু চলতে পারে না। তো সেই এই স্যাটেলাইটটার আয়ু হচ্ছে 15 বছর। ঠিক আছে? এই স্যাটেলাইটটার আয়ু বা এই মিশনটার যে লাইফ বলা যেতে পারে সেটা হলো 15 ইয়ার্স। ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। 15 বছরের জন্য এই স্যাটেলাইটটা কর্মরত থাকবে। ঠিক আছে? আর হচ্ছে এটা বেসিক্যালি কি টেলিকমিউনিকেশনের জন্য কাজে লাগছে, মানে আমাদের যে ইন্ডিয়ান যে ভূখণ্ড রয়েছে, আমাদের ভারতের যে ভূখণ্ড এবং আইল্যান্ড যে দ্বীপগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটা টেলিকমিউনিকেশন বা একটা রেডিও যে মাধ্যম, যেটা এইগুলোর জন্যই কিন্তু বেসিক্যালি এটা কাজে লাগছে। এর থেকে বেশি আর কিছু জানার নেই, যা যা জানানোর বলে দিয়েছি আমি। আচ্ছা, ভারতের সব থেকে বেশি সোনা উৎপাদনকারী দেশ কোনটা? এই ধরনের প্রশ্ন আজকাল খুব বেশি আসছে। এটাকে তোমরা জিওগ্রাফির মধ্যেও ধরতে পারো, আবার স্ট্যাটিস্টিকের মধ্যেও ধরতে পারো। সব থেকে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য কোনটা? ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক, ঝাড়খণ্ড? তাড়াতাড়ি উত্তর। কর্ণাটক, কেজিএফ। জানা জানা কোয়েশ্চেন গুলো করছি, কারণ জানা জানা কোয়েশ্চেন গুলোই অনেকের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর আমি সব থেকে বড় কথা, যেটা তো আগেই বলে দিলাম, আমি একটাও কোয়েশ্চেন নিজে থেকে বানিয়ে আনিনি। এগুলো প্রত্যেকটা এনটিপিসি বিগত বছর বা তার আগের বছর এরম ধরনের প্রশ্ন। ঠিক আছে? আগের আগের অনেক প্রশ্ন। তো কিরাম টাইপের কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেন গুলোকে এখানে তুলে আনার চেষ্টা করেছি। এবং আমি জায়গাগুলো চেনানোর মানে কথা বলছি যে এরকম ভাবে আমাদের জায়গাগুলো পড়তে হবে। এরপর যখন ডিপলি কথা বলছো, সেটা হচ্ছে যখন আমি একটু পরেই দেখবে টপিকে ঢুকবো, সেখানে আমি ডিপলি আলোচনা করব, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, কর্ণাটক সকলেই উত্তর দিয়ে দিয়েছো। প্রদীপ, ঝাড়খণ্ড? একদমই না, ঝাড়খণ্ড? ধ্যাৎ। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের কর্ণাটক। ভেরি গুড, কর্ণাটক হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এবার বলো, কে যেন বলছিল ডিপলি কোয়েশ্চেন করুন। আচ্ছা বলো, ডায়মন্ড, ডায়মন্ড প্রডিউসিং স্টেট, সব থেকে বেশি ডায়মন্ড কোথায় পাওয়া যায়? এটা তো গেল সোনার কথা। ডায়মন্ডের কথা বলো। ডায়মন্ডের কথা বলো। ক্লাস রুটিন আছে, অবভিয়াসলি ক্লাস রুটিন আছে। এবার আজকে যেহেতু তোমাদের জন্য প্রি ক্লাস, আমি টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু কোয়েশ্চেন গুলো নিয়ে তোমাদের কাছে এনেছি। ঠিক আছে? আশা করি তোমাদের কি খুব সমস্যা হচ্ছে, মানে ভালো লাগছে না বা এরকম কিছু প্রবলেম হচ্ছে? এমপি, এমপি মধ্যপ্রদেশ, একদম, একদম, একদম। ডায়মন্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা, আরেকটাও ইনফরমেশন মাথায় রেখো, মধ্যপ্রদেশ কিন্তু ইন্ডিয়ার মধ্যে যেরকম প্রথম, তেমন কিন্তু এশিয়ার মধ্যেও প্রথম। ঠিক আছে? এশিয়ার মধ্যেও কিন্তু এমপি প্রথম। তাই গুলিয়ে ফেলবে না বা জিনিসটা নিয়ে ঘাবড়ে যাবে না। পরীক্ষায় যদি ইন্ডিয়া থেকেও প্রশ্ন আসে তাহলেও এমপি হবে, এশিয়া থেকে প্রশ্ন আসলেও এমপি হবে। ওকে? আচ্ছা, এবার বলো, মিকা, মিকা মানে অভ্র, অভ্রর যে প্রোডাকশন,
সেটা কোন স্টেটে সব থেকে বেশি হয়? কোন স্টেটে সব থেকে বেশি হয় মিকা? ওকে। একদম, নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন এশিয়া, সব জায়গায়। ওকে। আহ না, ওড়িশা নয়, ঝাড়খণ্ড নয়। রাজু ঠিক বলেছো, একদম অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে মিকা। মিকা সব থেকে বেশি হয় কিন্তু অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। এবং এটা সম্বন্ধে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আহ এই আহ, ইন্ডিয়া কিন্তু এই মিকা উৎপাদনে সারা ওয়ার্ল্ডের মধ্যে কত নম্বর র্যাঙ্কে আছে তোমরা কি জানো কেউ? অন্ধ্রপ্রদেশ উত্তর হয়ে গেছে। এবার বলো যে, না, 3 নয়, 1 নয়, 9 নয়, না, ঠিক করে বলো, ঠিক করে বলো। 15 নয়, 5ও নয়, এই এবার সব সংখ্যা বলতে থাকবে এরা। তা না, 8 নম্বরে আছে। 8। পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া 8 নম্বরে রয়েছে অ্যাজ আ প্রডিউসার কান্ট্রি। ঠিক আছে, মানে সব থেকে হাইয়েস্ট প্রডিউসিং কান্ট্রি হিসেবে। ওকে, চলে যাচ্ছি পরেরটায়। হালকা যুদ্ধ বিমান বা লাইট ওয়েটেড যে এয়ারক্রাফট, তার নাম বলো। ভারতের লাইট ওয়েটেড এয়ারক্রাফট নাম কি? তাড়াতাড়ি বলো। চেতক, তেজস, রুদ্র, ধ্রুব। কোনটা কোনটা কোনটা? প্রদীপ, 108টা উপনিষদ। ওকে। তেজস, তেজস, তেজস। অপশন 2, অপশন বি। তেজস, 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 একদম ঠিক, তেজস। নামের মধ্যে যতই তেজ থাকুক, জিনিসটা যতই তেজধারী হোক, তার ওয়েট কিন্তু খুবই হালকা, তাই তো? একদম হালকা ওয়েটের হচ্ছে তেজস। এবার তেজস নিয়ে যদি বলি, তেজসের আগের নাম কি ছিল? মানে তেজস নামটা না, ওকে নাম দেওয়া হয়েছে একটা সময়ে এসে। তার আগে তেজসকে একটা অন্য নামে ডাকা হতো। সেটা কি কেউ জানো? কি নামে ডাকা হতো? এইটার মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। হালকা যুদ্ধ বিমান, আমি বলবো এইটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। এটার ইংলিশ করো, তাহলেই বুঝতে পারবে। লাইট ওয়েট, বলো বলো। লাইট, লাইট কমব্যাট এয়ারক্রাফট। লাইট কমব্যাট এয়ারক্রাফট বা সংক্ষেপে এলসিএ, এইটা বলা হতো রুদ্র, সরি, তেজসকে। ওকে। তারপরে তারপরে গিয়ে 2003-এ, 2003, ওকে, 2003-এ এটাকে অফিসিয়ালি তেজস নাম দেওয়া হয়। ঠিক আছে, তার আগে নাম ছিল এলসিএ বলেই ডাকা হতো। তারপর অফিসিয়ালি 2003-এ গিয়ে তেজস নাম দেওয়া হয়। ঠিক আছে। তো রিনেম কবে করা হয়েছে যদি প্রশ্ন আসে, তাহলে 2003। ওকে। তো এই গেল। এইবার চলে আসি 10 নম্বরে। বলো দেখি। রেড ডাটা বুক বা রেড লিস্ট যেটা বলা হচ্ছে, রেড ডেটা বুক বলা হয় এই লাল তালিকা। কোয়েশ্চেনটা একটু ভুল আছে এখানে, ব্র্যাকেট হবে না। ঠিক আছে। আহ এইটা কোনটা হবে উত্তর বলো। অপশন 4, অপশন 4, অপশন 4। 444, একদম ঠিক। বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী, গাছপালা ইত্যাদির যে বিবরণ দেওয়া থাকে, নথি দেওয়া থাকে, সেইটাই হয়ে যাচ্ছে বায়োস্ফিয়ারে পড়েছিল। একদম একদম ঠিক। সেই রেড লিস্ট বা রেড ডেটা বুক, এখানে আইইউসিএন যেটার কথাও আমি তখন বলেছিলাম, ঠিক আছে, এই আইইউসিএন এর কথাও আমি বলেছিলাম। তো এই আইইউসিএনটাও একটু মাথায় রেখো। আচ্ছা, এই টপিকটা আমি আবার যখন পড়াবো তখন আবার বলবো, ঠিক আছে। চলে যাচ্ছি পরেরটায়। বায়ুমণ্ডলের নিচের স্তর রেডিও যোগাযোগ সম্ভব করে তোলে কোন স্তর? বলো তাড়াতাড়ি। খুব ফেমাস একটা প্রশ্ন, রেডিও যোগাযোগ সম্ভব করে তোলে কোন স্তর? অপশন 3, অপশন 3, আয়োনোস্ফিয়ার। একদম ঠিক, একদম ঠিক, আয়োনোস্ফিয়ার। একদম ঠিক। ঠিক আছে। তো এই গেল আজকে টোটাল 11টা প্রশ্ন আমি এনেছিলাম এনটিপিসি থেকে।
ঠিক আছে? আর তোমরা সকলেই খুব ভালো উত্তর করেছো। এক্সট্রা ইনফরমেশন গুলো আমি তোমাদের জানিয়ে দিয়েছি, সেগুলো মাথায় রাখো। সেই সেই জায়গাগুলো ধরে মানে একটু কোয়েশ্চেন, যাই কোয়েশ্চেন তোমরা সলভ করবে না কেন, সেই কোয়েশ্চেন গুলোকে কিন্তু একটু অ্যানালিটিক্যালি পড়ার চেষ্টা করবে। সব সময় একটু অ্যানালিটিক্যালি পড়ার চেষ্টা করবে। আর বায়ুমণ্ডলের আমি বলবো এই প্রত্যেকটা স্তরের যা যা আহ মানে তোমার কি বলবো স্পেশালিটি রয়েছে, ঠিক আছে, যা যা স্পেশালিটি রয়েছে সেগুলো কিন্তু একটু পড়ে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। দেখবে অনেকগুলো জায়গা খুব কমন পাবে, অনেক অনেক জায়গা কমন পাবে। একটু প্রশ্নপত্র ঘাঁটলেই বুঝতে পারবে। সেই কমন জায়গাগুলো আগে তৈরি করো, তাহলে দেখবে সিলেবাসটা অন্তত 50% কভার করতে পারছো। কমন জায়গাগুলো আগে তৈরি করো, তারপরে আহ যে আনকমন জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে ধরে ধরে তৈরি করো। যেরকম খুব ফেমাস একটা জায়গা হচ্ছে আমাদের ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, এইটা খুব একটা ফেমাস জায়গা। গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, এখান থেকে দেখবে অনেক অনেক আমি বলছি তো ইতিহাস, ভূগোল, এই জায়গাগুলো থেকে স্ট্যাটিক জিকে ওরিয়েন্টেড প্রচুর প্রশ্ন তোমরা পেয়ে যাবে। সেই প্রশ্নগুলোকেও একটু অ্যানালিটিক্যালি তৈরি করার চেষ্টা করো। তাহলে দেখবে যেমন কোন নদীর ধারে কোন শহর অবস্থিত, এই জায়গাগুলো দেখার চেষ্টা করো। তাহলেই দেখবে না একটুখানি ওই ওই জায়গাগুলো যদি চর্চা করতে থাকো, তাহলে স্ট্যাটিক জিকে আলাদা করে পড়তে হবে না, একসাথে এর মধ্যে থেকেই তোমরা খুঁজে পেতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, কি কোয়েশ্চেন? কি কোয়েশ্চেন? সুমিত, কি কোয়েশ্চেন বলো? বলো বলো। ডাব্লিউবিসিএস এর বুক জেনারেল কম্বাইন্ড এর জায়গাগুলো পড়তে পারি তো? হ্যাঁ, একদম। পিএসসি ইংলিশ সাবজেক্টের টিজিটি কোনো বুক আছে কি? সুমিতের প্রশ্নের আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি কি পিএসসির লিফট নিতে পারি মানে? আমার ক্লাস বাকি আছে, তোরা যাস না রে। আমি এগুলো কোয়েশ্চেন গুলো কমপ্লিট করলাম। পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমালের নাম কি হবে? এই পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমালের নাম কি হবে? তোমরা বলো দেখি। ছাগল? পাকিস্তানের মতনই নাম। মারখোর, হ্যাঁ, বড্ড মারকুটে দেশ একটা, মারখোরই তো নাম হবে। গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, একটা ছোট রিমাইন্ডার, তোমরা তো সকলেই জানো যার জন্য তোমরা ক্লাস করতে আসছো, বন্দে ভারত ব্যাচ। ওকে, যার ক্লাস কিন্তু অলরেডি আমাদের যতদূর সম্ভব পেড ব্যাচের ক্লাস বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? আর যেটা বলার বিষয়, এগুলো তো তোমরা সকলেই জানো, এগুলো নিয়ে আমি আর ডিটেলে কিছু যাচ্ছি না। ঠিক আছে? আহ আমরা চলে আসছি আমাদের টপিকে। আমরা আর দেরি করছি না, এবার আমরা আমাদের টপিকে চলে আসছি। বন্দে ভারতে ইংলিশটা নিতে পারবো? হ্যাঁ, না নেওয়ার কি আছে? আরআরবির জন্য কি কি স্ট্র্যাটেজিকে পড়বো? আরআরবির জন্য আমি তো আগের দিনকে সিলেবাস নিয়ে লম্বা একটা ক্লাস নিলাম। 8 ঘন্টা ধরে সিলেবাস নিয়ে বকে গেছি। আরআরবি বলো, এনটিপিসি বলো, এই সব কিছুতেই কিন্তু ওই 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 জায়গাগুলোই আসে।
ওই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে। আমি এখন আর তো সিলেবাস নিয়ে তো বিশাল ডিসকাশন করলে আরো ০.৫ ঘন্টা পেরিয়ে যাবে। এখন তো আর সেটা করা সম্ভব না। ওকে একটু হেল্প করে দিও তো তোমরা, বাকিরা যারা আছো। ঠিক আছে? আচ্ছা, কোন ক্লাসে বলে? আগের দিনকেই যে ক্লাসটা হলো, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস যেটা হয়েছিল সেখানে। সেখানে। ওকে? তো চলো শুরু করছি। অনেকক্ষণ বকবকানি হয়ে গেছে। চলো। ভারতীয় ভাষা, ভাষাকে ঘিরে আমাদের কিন্তু একটা বড় জায়গা কভার করতে হবে। দেখো, ভারতের জাতীয় ভাষা কি? প্রথমেই যে প্রশ্নটা আমাদের আসতে পারে, একটু আগেই একজন প্রশ্ন করলো পাকিস্তানের জাতীয় পশু কি? তেমন ভাবেই এরকম প্রত্যেকটা দেশেরই তো একটা করে ভাষা থাকে। তো সেরকম ভাবে আমাদের ভারতের যে ভাষা, ভারতে আমরা কি এতগুলো ভাষা রয়েছে, এতগুলো রাজ্যে, এক একটা রাজ্যে এক এক রকমের ভাষা ব্যবহার করা হয়। তোমরা দিল্লিতে যাও, এক ধরনের হিন্দি শুনতে পাবে। মুম্বাইতে যাও, আরেক ধরনের হিন্দি শুনতে পাবে। মানে সমস্ত জায়গায় কিন্তু ভাষার এত বৈচিত্র্য। তাহলে কোন ভাষাটাকে আমি ভারতের জাতীয় ভাষা হিসেবে কনসিডার করব? আমাদের এখানের যে বাংলা ভাষা, কলকাতার যে বাংলা ভাষা, আবার তুমি পুরুলিয়া বা মেদিনীপুরের দিকে যাও, বাঁকুড়ার দিকে যাও, সেখানের ভাষা কিন্তু কমপ্লিটলি আলাদা। ঠিক আছে? ওখানের যে বাংলাটা বলা হয় সেটা কমপ্লিটলি আলাদা। তাহলে একটা নিশ্চয়ই কিছু স্ট্যান্ডার্ডাইজ থাকবে, বা কিছু একটা সামথিং থাকবে যেটাকে আমরা মেনটেন করব, বা সেটাকে আমরা ভাষা, জাতীয় ভাষা হিসেবে বলতে পারবো। এইবার মেন কথা হচ্ছে, ভারতের কি সত্যি কোনো জাতীয় ভাষা আছে, না নেই? থাকলে সেটা কি? না থাকলেই বা আমরা কেমন করে এতগুলো ভাষাকে মেনটেন করছি? এই জায়গাগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন দেখো আমি রেখেছি, সেটা হলো আমাদের ভারতে যদি জাতীয় ভাষা নাই থাকে, বা থাকেও, ভারতের সরকারি ভাষা কি? মানে কোন ভাষায় লেখালেখির কাজকর্মগুলো হয়? এতগুলো ভাষা আজকে যদি আমি আহ কর্ণাটকে এক ধরনের ভাষা বলা হচ্ছে, ঠিক আছে? আমি আমি মালায়ালাম ভাষায় যদি কোনো একটা চিঠি লিখি, সেটা কি আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে পড়তে পারবো? ধরে নাও মালায়ালাম থেকে একটা চিঠি পাঠানো হলো ওয়েস্ট বেঙ্গলে, আমাদের বাংলার বুকে। তাহলে আবার মালায়ালাম চিঠি কি ইংলিশে আমরা এখানে কোনো ব্যাংকে ধরো পাঠানো হলো, সেই ব্যাংকের মানুষটি কি বসে পড়তে পারবেন? পারবেন না। আবার বাংলায় বাংলায় লেখা কোনো চিঠি আমরা নিশ্চয়ই অন্য কোনো স্টেটে, ধরো পাঠানো হলো সেটা কেরলে, সেখানকার মানুষ কি পড়তে পারবে? পারবে না। তাহলে সরকারি ভাষা সেটা নিশ্চয়ই কোনো একটা স্ট্যান্ডার্ডাইজ ভাষাকেই বানানো হয়েছে। তো সেটা কি ভাষা? সেটা আমরা জানবো। ৩ নম্বর দেখো, কতগুলো ভাষাকে সংবিধানের আওতাভুক্ত করা হয়েছে, এই জায়গাটাও আমাদেরকে জানতে হবে। সংবিধানের জায়গাটাও আমাদেরকে একটু ডিটেলে পড়তে হবে। ঠিক আছে? তো চলে আসছি, আমরা একটা একটা করে উত্তর জানবো এবং তার ডিটেল আলোচনা করব। আচ্ছা, তোমরা একটু কমেন্ট বন্ধ করে এবার একটু মন দিয়ে শোনো। ঠিক আছে? আমরা জানি তোমরা বলছো ইংলিশ হয়ে যাচ্ছে আমাদের সরকারি ভাষা, কিন্তু সরকারি ভাষার আরো অনেক ভাগ রয়েছে, সেগুলো প্রত্যেকটা আমরা জানবো। চলো শুরু করছি। দেখো, কি বলেছে, ভারতের সংবিধানের ৩৪৩ নম্বর যে অনুচ্ছেদ রয়েছে, সেখানে বলা হয়েছে যে দেবনাগরী লিপিতে লিখিত হিন্দি ভাষাটাকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে? ৩৪৩ নম্বর যে ধারা রয়েছে বা অনুচ্ছেদ রয়েছে, সেখানে বলা হয়েছে যে আমরা ইউনিয়নের সরকারি ভাষা। ভালো করে মাথায় রাখো, এখানে কিন্তু একবারও বলা হচ্ছে না ভারতের জাতীয় ভাষা। ভারতের জাতীয় ভাষা কিন্তু বলা হচ্ছে না। এটাকে বলা হচ্ছে, হিন্দিকে কি করা হচ্ছে, হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে হিন্দিকে অ্যাজ আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইউজ করতে পারি। ৩৪৩-৩ এই ধারাতে বলা হয়েছে যে ইংরেজি ভাষাটাকেও আইন প্রণয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মানে যে কোনো অফিসিয়াল কাজকর্মে দেখবে, যখন কোনো আইন প্রণয়নের কথা আসে বা এই ধরনের কিছু আসে, সেখানে কিন্তু আমরা ইংরেজিতেই জিনিসটা লিখে থাকি। রাইট? তো সেই ইংরেজি ভাষাটাকে কিন্তু, এবং আমাদের কনস্টিটিউশনের ভাষাও বলো যাই, সেটা কিন্তু আমাদের ইংরেজিতেই লেখা। তাহলে সেই ইংরেজি ভাষাকেই কিন্তু আমাদের সংসদ দ্বারা আইন প্রণয়নের ভাষা হিসেবে সেই ভাষাটাকে বেছে নেওয়া হয়েছে। আচ্ছা,
শুরুতে যখন সংবিধান একদম তৈরি হয়েছিল সেই সময় 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, ঠিক আছে। পরে আরো ভাষা অ্যাড হয় এবং আমরা জানি এখন টোটাল 22টা ভাষা রয়েছে। তো শুরুতে একদম 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই 14টি ভাষা কি কি? আসাম, গুজরাটি, কন্নড়, মারাঠি, বাংলা, হিন্দি, কাশ্মীরি, মালায়ালাম, উড়িয়া, পাঞ্জাবি, উড়িষ্যা, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু। এই 14টা ভাষাকে কিন্তু একদম শুরুতে কনসিডার করা হয়েছিল। তারপরে এই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, একটু প্লিজ ভালো করে মাথায় রাখবে। ভীষণই ইম্পর্টেন্ট জায়গা, সাল বলো, সংশোধনী আইন এবং কোন ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। 1967, 1967 21তম সংবিধান, যে আইন হয়েছিল, 21তম সংশোধনী যে আইন হয়েছিল, ঠিক আছে। আমাদের কনস্টিটিউশন বা আমাদের যে সংবিধান সেটা কিন্তু আহ সংশোধিত হতে থাকে, ঠিক আছে। কোনো একটা আইন পাল্টানোর কথা হলো, কোনো একটা কিছু পাল্টানোর কথা হলো, সেইভাবেই কিন্তু আইনের সংশোধন হতে থাকে, ঠিক আছে। সেখানে 1967-এ 21তম সংশোধনী আইন দ্বারা সিন্ধি ভাষাকে সংবিধানে যুক্ত করা হয়েছিল। কোন ভাষাকে কত সালে যুক্ত করা হয়েছে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। অ্যামেন্ডমেন্ট, ঠিক বলেছো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলা হয় এইটাকে, ঠিক আছে। 1992, 1992-তে দেখো 71তম সংশোধনী আইন যেটা হয়েছিল বা 71তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখানে টোটাল 3টে ভাষাকে যুক্ত করা হয়েছে: কোঙ্কনি, নেপালি, মণিপুরি। ওকে, কোঙ্কনি, নেপালি, মণিপুরি, এই 3টে ভাষা 1992-তে 71তম সংবিধান যে সংস্করণ হয় সেই সংস্করণের দ্বারা অন্তর্ভুক্ত করা হয়। 2003-এর 92তম সংবিধান আইন দ্বারা, এই যে তোমাদের প্রশ্ন এসেছিল বোড়ো থেকে, এই বোড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি, এই ভাষাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, ভাষাগুলোর নাম অদল বদল করে দিতে পারে। ম্যাচিং প্রশ্ন আসতে পারে যে ম্যাচিং করো কোন ভাষাকে কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে, বা কোন সংশোধনী আইন দ্বারা কোন ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাচিং থেকে প্রশ্ন আসতে পারে। আবার এইভাবেও ডিরেক্ট প্রশ্নও আসতে পারে যে ধরো চারটে অন্য ভাষার, অন্য আরেকটা অপশনে এই চারটে ভাষার সঙ্গেই বোড়ো বাদ দিয়ে দিল, ডোগরি, মৈথিলি, নেপালি, সাঁওতালি দিয়ে দিল। তো এইভাবেও কিন্তু আসতে পারে, তোমাদের সঠিক অপশন বেছে নিতে হবে। তাই জন্য আমি বলবো প্রত্যেকটা ভাষাই কিন্তু মনে রাখবে নামগুলো, বোড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। যদি তোমরা কিছু শর্ট কাট করতে চাও, মানে শর্ট ফর্ম হিসেবে মনে রাখতে চাও, সেটা তোমরা করতেই পারো, সেটা তোমাদের উপর কমপ্লিটলি ডিপেন্ড করছে। যদি মানে যারা ট্রিক বার করে মুখস্থ রাখতে পারো চাও, বা তারা সেটা করতেই পারো। ওকে, আচ্ছা, এইটা গেল এই এই স্লাইড থেকে খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। পরের স্লাইডে দেখো আমাদের যে টোটাল 28টা রাজ্য রয়েছে, এই 28টা রাজ্যে সরকারি ভাষা, আমি যে বললাম সরকারি ভাষাকে কিন্তু ভাগ করা হয়েছে। প্রত্যেকটা রাজ্য তাদের নিজেদের নিজেদের কিছু ভাষাকে অ্যাডপ্ট করেছে। আমরা যে গুজরাটে, গুজরাটি ভাষা কি বাদ দিয়ে দেবো পুরোপুরি? একদমই না। ভারতে বাংলা ভাষাকে, মানে সরি, ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষাকে আমি একদম বাদ দিয়ে দেবো? একদমই না। তাহলে স্টেট বেসিসে কিছু কিছু ল্যাঙ্গুয়েজকে আমরা সরকারি ভাষার মর্যাদা দিয়ে থাকি। আজকে যদি তুমি ব্যাংকে যাও এবং যে মানুষটি ধরো ইংলিশে চিঠি লিখতে পারেন না, সেই মানুষটি যদি আজকে ব্যাংকে, তার কোনো একটা ব্যাংকের কোনো ডকুমেন্ট দরকার বা কোনো ডকুমেন্টের আহ এরকমই সংশোধন দরকার বা কিছু সামথিং, তো তিনি, সেই মানুষটি যদি বাংলায় চিঠি লিখে আজকে ব্রাঞ্চ ম্যানেজারকে জমা দেয়, সেই চিঠিটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে না এই বলে যে আপনি তো কি ইংলিশে চিঠি লেখেননি, আমাদের সরকারি ভাষা তো ইংলিশ, তাহলে আপনার এই চিঠি গ্রহণ করা হবে না, অফিসিয়াল কাজকর্মে এই সমস্ত চিঠি গ্রহণ করা যাবে না। এই কথাটা বলতে কিন্তু আমরা পারবো না, কারণ আমরা প্রত্যেকটা রাজ্য থেকে কিছু কিছু ভাষাকে তাদের অ্যাজ আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করা হয়েছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম তো?
সেরকম ভাবেই দেখো, এখানে যদি তোমরা দেখো অসমিয়া ভাষা আসাম এবং অরুণাচল প্রদেশে কিন্তু আমরা ইউজ করে থাকি। বাংলা ভাষা যেরকম পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে ইউজ করা হয়ে থাকে। বোডো ভাষা আমরা জানি আসামের ভাষা। ডোগরি জম্মু এবং কাশ্মীরের সরকারি ভাষা। ঠিক আছে। ডোগরি ভাষায় জম্মু কাশ্মীরে কিন্তু কাজকর্ম হয়ে থাকে, হিন্দি ছাড়াও। হিন্দি ইংলিশ ছাড়াও আমি এই কথাগুলো বলছি। গুজরাটি, গুজরাটি ভাষা দেখো আমরা গুজরাটে তো ইউজ করেই থাকি, এছাড়াও দাদরা নগর হাভেলি, দমন দিউ এই জায়গাতেও কিন্তু ইউজ করে থাকি। হিন্দি ভাষাটা দেখো কতগুলো জায়গায় আমরা শুধুমাত্র হিন্দি ভাষাটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়ে থাকি। আন্দামান নিকোবর, বিহার, দাদরা নগর হাভেলি, দমন দিউ, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, মানে অলমোস্ট সবকটা স্টেটেই আমরা হিন্দিকে কনসিডার করে থাকি। বোঝা গেল। উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান সমস্ত জায়গাতেই আমরা হিন্দিটাকে কনসিডার করে থাকি। তাই হিন্দি একটা, ওই যে বললাম, ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে। এখানেই কিন্তু এই সংজ্ঞাটা এসে যায়, ইউনিয়নের সরকারি ভাষা মানে অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম আমরা স্টেট গুলোতেও ব্যবহার করছি, সেরকম ভাবে আমরা যে ইউটি গুলো রয়েছে আমাদের, সেই ইউটি গুলোতে ব্যবহার করে থাকছি। ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে সেখানেও আমরা হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, কর্ণাটকে আমরা যে ভাষাটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে কন্নড় ভাষা। ঠিক আছে। জম্মু কাশ্মীরে যে ভাষাটা ব্যবহার করি সেটা হচ্ছে কাশ্মীরি ভাষা। ওকে। সাউথ ইন্ডিয়া হিন্দি বলা হয়। সাউথ ইন্ডিয়াতে দেখো হিন্দি সমস্ত জায়গাতেই আমরা গ্রহণ করি। এবার সাউথ ইন্ডিয়ার কিছু কিছু মানুষ রয়েছেন বা কিছু অফিসিয়াল কাজকর্মে কিন্তু হিন্দি চলে। ঠিক আছে, হিন্দি চলে। কিন্তু সেখানকার সাধারণ মানুষের সাথে তুমি যদি কথা বলতে যাও বা কমিউনিকেট করতে যাও, মানে আমি এটা অনেকবার ফেস করেছি কারণ আমি চেন্নাইতে অনেকবার গেছি। তো সেখানে আমি দেখেছি যে তারা না হিন্দিটা খুব একটা বলতে চায় না বা বলতে, মানে ওরা পছন্দ করে না। ওরা ইংলিশ এবং ওদের যে নিজস্ব ভাষা, এই দুটো ভাষাতেই ওরা কমফোর্টেবল। ওরা সাধারণ মানুষের কথা আমি বলছি, তারা কিন্তু হিন্দি ভাষাটাকে খুব একটা আহ মানে মর্যাদা দেয় না। ঠিক আছে। তো পারে না নয়, সবই পারে, সবই বোঝে, ওরা বলতে চায় না। মানে এটা এটা ওদের হয়তো কোনো একটা সংস্কৃতে, মানে কি বলবো জানি না আমি, ওদের ওদের মেন্টালিটি কি বা কিছু, ওরা ওরা বলতে চায় না। হ্যাঁ, হিন্দি পারলেও বলে না, এটা আমি লক্ষ্য করেছি। আমি আমার দিদি চেন্নাইতে থাকতো বলে আমি চেন্নাইতে অনেক সময় গিয়ে গিয়ে থেকেছি। তো ওদের ভাষা, ওরা নিজেদের ভাষা আর ইংলিশ এই দুটোতেই খুব কমফোর্টেবল। হ্যাঁ, নিজস্ব মাতৃভাষাকেই ওরা প্রাধান্য দেয় বেশি, এবং ইগো নয়, একদমই নয়। ওরা না একটু আহ, নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতি এইটাকেই আঁকড়ে ধরে থাকে। আমাদের আমাদের আমরা যদি দেখি, আমাদের নর্থ ইন্ডিয়ার যে মানুষরা আমরা রয়েছি বা আমাদের পশ্চিমবঙ্গের যে মানুষরা রয়েছি, আমরা দেখবে এখন অনেক অনেক বিয়ে বাড়িতে, আমার নিজস্ব ভাবে এটা খুব খারাপ লাগে, আমি জানি না তোমাদের কতটা কি লাগে। আমাদের যে গায়ে হলুদের প্রোগ্রাম হয় বিয়েতে, যে গায়ে হলুদের যে সেরিমনিটা আমরা পালন করে থাকি, এখন স্টাইল করে অনেক বিয়ে বাড়িতে হলদি বলে লেখা হয়। আমরা এই যে একটা মিক্সড কালচারকে গ্রহণ করছি না, ওরা সেই জায়গাতে খুব রিজিড। ওরা কিন্তু সেই মিক্সড কালচারকে গ্রহণ করে না। এবং কোথাও কোনো একটা দিক দিয়ে আমি বলবো যে কিছু কিছু জায়গায় নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে, নিজের সংস্কৃতির মানে যে রুট, সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটু রিজিডিটি দরকার হয়। ঠিক আছে, এটা কোথাও কোথাও। আমি তাই বলে বলবো না যে নিজেকে আপগ্রেড করো না, অবভিয়াসলি আপগ্রেড করো, কিন্তু কোথাও একটু রাশটা টানা দরকার। তাই না? কোথাও একটু রাশটা টানা দরকার। আজকে বাউল গান, বাউলরা যেভাবে গেয়ে থাকেন, এবং আমাদের তুমি আজকে স্টেজ পারফরমেন্স দেখো, যে কোনো জায়গায় স্টেজ পারফরমেন্সে তুমি যাও, দেখবে অন্যভাবে বাউল গান ওখানে প্রেজেন্ট করা হচ্ছে, সেটাও খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করা যায়। হয়তো সেখানে ড্রামস বাজানো হচ্ছে, সেখানে আরো সিনথেসাইজার, আরো অনেক রকমের মিউজিক অ্যাপ্লাই করা হচ্ছে। বাট পিওর যে কালচারটা আমাদের বাউল সঙ্গীতের, সেটা কি তুমি সেই ফ্লেভারটা কি পাবে? যেখানে বাউল একটা একতারা হাতে বা দোতারা হাতে মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যে গানটা গায়, সেই যে একটা ফিল, সেই ফিলটা কি কখনো ওই স্টেজ পারফরমেন্সে তুমি খুঁজে পাবে?
পাবে না। ওটা একটা আলাদা রকম এক্সপেরিয়েন্স, এটা একটা আলাদা রকম এক্সপেরিয়েন্স। আমার কোথাও মনে হয় নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে বা ধরে রাখতে গেলে কোথাও, কোথাও গিয়ে নিজেদেরকেও একটুখানি রিজিড হতে হয় এই জায়গাগুলোতে অন্তত। তাই না? হ্যাঁ। একদম, একদম সুমিত, একদম ঠিক কথা বলেছো। নিজস্ব ভাষা এবং সংস্কৃতিকে ওরা গভীরভাবে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। ওরা 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 মানে কোনোভাবেই কোনো মানে ওদেরকে কেটে ফেললেও ওরা কিন্তু নিজেদের সংস্কৃতির বাইরে গিয়ে কোনো কথাই বলতে চায় না। হ্যাঁ, একদম, একদম। তো সেই কারণেই বলছি, আচ্ছা এই ভাষাগুলো একটু ফিরে আসি আবার পড়ায়, আবার আবার গল্প করব। তো জম্মু কাশ্মীর, কাশ্মীরি ভাষা আমরা ওখানে ইউজ করে থাকি। কোঙ্কনি, কোঙ্কনি ভাষা কোথায় কোথায় ব্যবহার করা হয় বহুবার কিন্তু প্রশ্নে এসেছে। কোঙ্কনি ভাষা দেখো, দাদরা নগর হাভেলি, দমন দিউ, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, এই জায়গাগুলোতে, কেরালায় তো কোঙ্কণ উপকূল রয়েছে, তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা কোঙ্কনি ভাষা ব্যবহার করে থাকি। ঠিক আছে। মৈথিলি ভাষা, বিহারের ভাষা মৈথিলি, আমরা সকলেই জানি রামায়ণ লেখা হয়েছে ওই ওই মৈথিলি, মৈথিল রাজার কথা আমরা জানি। তো সেই মৈথিলি, বিহার এবং ঝাড়খণ্ড মিলিয়ে আমাদের মৈথিলি ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রাহ্য করা হচ্ছে। আচ্ছা, মালায়ালাম ভাষা, মালায়ালাম ভাষা কেরল, লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি বা পুদুচেরি এখন নাম হয়ে গেছে, এই তিনটে জায়গাতে আমরা মালায়ালাম ভাষায় কথা বলে থাকি, মানে ওখানে কথা বলা, ভুল বলছি, সরকারি ভাষা হিসেবে অ্যাডপ্ট করা হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, লাক্ষাদ্বীপ, এইটা ঘিরে কিন্তু প্রশ্ন আসে যে লাক্ষাদ্বীপে কোন ভাষা ইউজ করা হয়। অবভিয়াসলি মালায়ালাম ভাষা কিন্তু সেখানে উত্তর হয়ে যাবে। ঠিক আছে। অপশনে অনেক অনেক নাম থাকতে পারে, বাট মালায়ালাম এবং ইংলিশ, লাক্ষাদ্বীপে কিন্তু ইংলিশকেও ওরা ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে খুব ইউজ করে। ইংলিশ এবং মালায়ালাম, এই দুটো ভাষা কিন্তু ওরা ইউজ করে থাকে। ঠিক আছে। আচ্ছা, চলে যাচ্ছি পরেরটায়। পরের স্লাইডটায় দেখো, মণিপুরি ভাষা আমরা মণিপুরেই ইউজ করে থাকি। মারাঠি, মারাঠি ভাষা মহারাষ্ট্র, গোয়া, দাদরা নগর হাভেলি, দমন দিউ, এই জায়গাগুলোতেও কিন্তু সরকারি ভাষা হিসেবে গৃহীত হয়। নেপালি ভাষা সিকিম এবং পশ্চিমবঙ্গ, এই দুটোতে গৃহীত হয়। দেখবে পশ্চিমবঙ্গের যে কোনো এক্সামের যদি তোমরা ফর্ম ফিল আপ করতে যাও, ওখানে ওই নেপালিদের জন্য নেপাল ভাষাকে একটা আলাদা ওরা কিন্তু আহ, আহ, যদি কেউ পিএসসি ফর্ম ফিল আপ করে থাকো, যেখানে দেখবি রিটেন এক্সামিনেশন থাকে না, সেখানে নেপালি ভাষা কিন্তু চুজ করা যায়। মানে ওরা কিন্তু বাংলা ভাষা, ইংলিশ ভাষা, নেপালি ভাষা, এই এরকম ভাবে কিন্তু অপশন দেয়। ঠিক আছে। তো সেখানে নেপালিদের জন্য কিন্তু আর আলাদা একটা ওদের কোটাও থাকে। তো সেই কারণে আমি বলছি সরকারি ভাষা হিসাবে কিন্তু এই নেপালি ভাষাটিকেও পশ্চিমবঙ্গে গ্রহণ করা হয়, এবং সিকিমে তো অবভিয়াসলি হয়। উড়িয়া, উড়িয়ার কথা যদি বলি তো উড়িষ্যার সরকারি ভাষা। পাঞ্জাবি, পাঞ্জাবি আমরা পাঞ্জাবেও ব্যবহার করি, চণ্ডীগড়েও করি, হরিয়ানাতেও করি, দিল্লিতেও করি। দিল্লি এবং হরিয়ানাতে এটা দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে গৃহীত। প্রথম সরকারি ভাষা কিন্তু হিন্দি, দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে আমরা পাঞ্জাবি ভাষাকে এই দুটো জায়গায় ব্যবহার করে থাকি। মেনলি পাঞ্জাব আর চণ্ডীগড়ে পাঞ্জাবি হয়ে যাচ্ছে মেন ভাষা, সরকারি ভাষা। সংস্কৃত, ইম্পর্টেন্ট জায়গা, প্রশ্ন আসতে পারে যে সংস্কৃতকেও সরকারি ভাষা হিসেবে কোন জায়গায় ব্যবহার করা হয়। হিমাচল প্রদেশে কিছু কিছু জায়গা, উত্তরাখণ্ড, এই জায়গাগুলোতে কিন্তু সংস্কৃত ভাষাকেও গ্রহণ করা হচ্ছে। সাঁওতালি ভাষা, সাঁওতালি ভাষা আমরা রিসেন্টলি জেনেছি যে সাঁওতালি ভাষাকেও কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে অ্যাজ আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং এটা দেখো ঝাড়খণ্ড রাজ্যের পাশাপাশি আসাম, বিহার, ছত্তিশগড়, মিজোরাম, উড়িষ্যা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গেও কিন্তু সাঁওতালি ভাষাটাকে গ্রহণ করা হয়েছে। সাঁওতালি লোকদের দ্বারা কথ্য ভাষা যে রয়েছে, সেই সাঁওতালি ভাষা, এটা কিন্তু এই রাজ্যগুলোতেও আমরা ব্যবহার করে থাকছি। সিন্ধি, আগেও বললাম, গুজরাট, মহারাষ্ট্র, বিশেষ করে উল্হাসনগর বলে একটা জায়গা রয়েছে সেখানে। তো গুজরাট, মহারাষ্ট্র মেনলি এই দুটো জায়গাতে আমরা সিন্ধি ভাষাকেও গ্রহণ করছি। তামিল, তামিলনাড়ু এবং পন্ডিচেরি, এই দুটো জায়গা। তেলেগু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পন্ডিচেরি। উর্দু, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এই সমস্ত জায়গাতেও কিন্তু
উর্দু ভাষাটাকেও গ্রহণ করা হয়। কেন করা হয়? কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক মুসলিম রয়েছেন এবং তারা কিন্তু উর্দু ভাষাতে লেখাপড়া করে থাকেন। আমরা জানি আমাদের নিউ টাউনের দিকে যে ওই ইউনিভার্সিটিটা আছে, নামটা মনে করতে পারছি না। তো ওই ইউনিভার্সিটিতে মুসলিমদের জন্য যেটা খোলা হয়েছে, ঠিক আছে? আলিয়া ইউনিভার্সিটি একদম। তো সেখানেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেটা করা হয়েছে। তো এইভাবেই উর্দু ভাষাটাকেও কিন্তু প্রমোট করা হচ্ছে। একদম। তো এইভাবে কিন্তু সমস্ত এই ভাষাগুলোকে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু গ্রহণ করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে উর্দু, বাংলা, আর কি দেখলাম? নেপালি এবং হিন্দি আর ইংলিশ তো আছেই। ঠিক আছে? এই জায়গাগুলোকে একটু দেখতে হবে আমাদের। আচ্ছা, এবার চলে আসছি দেখো কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সরকারি ভাষার তালিকা যেটা রয়েছে, সেখানে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমরা কি কি ভাষা ইউজ করে থাকি? হিন্দি এবং ইংরেজি। চণ্ডীগড়ে আমরা ইংরেজি ভাষা ইউজ করে থাকি। এইখানে যে ৮টা নাম দেখতে পাচ্ছ, এরা কিন্তু ইউটি বা ইউনিয়ন টেরিটরির কথা আমি বলছি। আগে যেটা আমি বললাম এগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু মিলিয়ে বলেছিলাম। আর এখানে শুধুমাত্র আমি ইউনিয়ন টেরিটরির একটা লিস্ট এনেছি। ইউনিয়ন টেরিটরিতে দেখো হিন্দি আর ইংরেজি ভাষা আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যবহার করছি। চণ্ডীগড়ে ইংরেজি, দাদরা নগর হাভেলি, দমন দিউ, গুজরাটি, কোঙ্কানি, মারাঠি, হিন্দি আমরা ওখানে লিস্টে বড় লিস্টে পড়লাম, এখানে এটা শর্ট করে দিয়েছি। দিল্লিতে দেখো হিন্দি এবং ইংরেজি, লাক্ষাদ্বীপে মালায়ালাম, জম্মু কাশ্মীর কাশ্মীরি, ডোগরি, হিন্দি, উর্দু এবং ইংরেজি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে লাক্ষাদ্বীপটাও ইম্পর্ট্যান্ট। কাশ্মীরি, ডোগরি, হিন্দি, উর্দু এবং ইংরেজি আছে। দিল্লিতে কিন্তু আমরা দেখছি যে পাঞ্জাবি ভাষাটাকে আমাদের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা হচ্ছে, মেনলি হিন্দি আর ইংরেজিকে রাখা হয়েছে। লাদাখ থেকে দেখো হিন্দি এবং ইংরেজি, পন্ডিচেরি থেকে তামিল, ফরাসি এবং ইংরেজি। কারণ আমরা জানি পন্ডিচেরিতে কি ছিল, আমাদের ফরাসিদের একটা বন্দর ছিল, দপ্তর ছিল। সেই কারণে পন্ডিচেরিতে কিন্তু ফরাসি ভাষাটাকেও প্রাধান্য দেওয়া হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গের কোথায় দেওয়া হয় জানো? ফরাসি ভাষায় এখনো পর্যন্ত প্রাধান্য দেওয়া হয় পশ্চিমবঙ্গে কোথায়? কেউ বলতে পারবে? চন্দননগর, ঠিক। চন্দননগরে কিন্তু এখনো পর্যন্ত ফরাসি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। একদম ঠিক। তো এতদূর পর্যন্ত আশা করি কারোর কোনো রকম অসুবিধা নেই। ফ্রেঞ্চ কঠিন ভাষা? ফ্রেঞ্চের থেকেও কঠিন জার্মানি। ফ্রেঞ্চের থেকেও কঠিন জার্মানি। তাই? রত্না, তাহলে কি তুমি ফ্রেঞ্চ জানো? একটু একটু হলেও? সুমিত চন্দননগর, বাহ। বাহ, তাহলে তো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। ফ্রেঞ্চ বলো কেউ, হ্যাঁ এটা তো ফ্রেঞ্চের ক্লাস হচ্ছে না, ফ্রেঞ্চ বলো কেউ। আচ্ছা, এতদূর পর্যন্ত কারোর কোনো রকম অসুবিধা নেই আশা করি। এই, ক্লাসে ফিরে আসো, কারণ এরপরে আরেকটা জায়গা আমি বোঝাবো। আরেকটা জায়গা, একটু ছোট্ট জায়গা আর বাকি আছে। খুব বেশি আহ খুব বেশি আলাদা করে কিছু নেই। অবভিয়াসলি আলাদা করে শিখতে হয়, ওরকম ভাবে থোড়ি না রাস্তাঘাটে কেউ ফ্রেঞ্চে কথা বলে। কে বলেছে বাঙালিদের কাছে সব ভাষা কষ্টের? রামমোহন রায় কটা ভাষা জানতো জানো? রামমোহন রায় কটা ভাষা জানতেন জানো? বিবেকানন্দ কটা ভাষা জানতো? ভাষা কষ্টের বলছো? একদমই না। শিখতে চাইলে সব ভাষা শেখা যায়। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। যাদবপুরে প্রত্যেকটা ভাষা, এই ভাষাগুলো না শেখানো হয় এবং ওখানে কোর্স করানো হয়। শর্ট টার্ম কোর্স হয় ওদের, ৩ মাস, ৪ মাস, ৬ মাস এরকম কোর্স হয় এই ভাষাগুলো শেখার। জার্মান, যদি কেউ এক্সট্রা মানে তোমার পড়াশোনা করতে চাও, এই ভাষাগুলো শিখতে পারো। আমার অনেক বন্ধু জার্মানি ভাষা শিখেছে। আরবিতেও করানো হয়। একদম, একদম। তো সেখানে কিন্তু তোমরা চাইলে ভাষা, এবং খুবই মিনিমাম খরচ, একদম খুব একটা বেশি আহামরি খরচ না।
খুব মিনিমাম ফিস দিয়ে কিন্তু এই ভাষাগুলো শেখানো হয় ওখানে। একদমই বাংলা অনেক কঠিন ভাষা। বাংলার থেকে এই ভাষাগুলো সহজ, সহজ। ঠিক। চলো যেটুকু আর বাকি আছে সেটুকু আমরা করে নিই আমাদের ক্লাসে। ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কটা? এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে টোটাল ছখানা। ভালো করে মনে রেখো, টোটাল ছটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। ভারতের যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমরা কোন কোন ভাষাগুলোকে, এই এত তো ভাষা দেখলে, এই কোন ভাষাগুলোকে আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেব বা মর্যাদা দেব, তার তো নিশ্চয়ই কিছু রুলস থাকবে, যে এই এই কিছু একটা নিয়ম থাকবে, যে এই নিয়মের মধ্যে যারা আসছে তাদেরকেই আমরা সব থেকে বেছে নেব যে অ্যাজ আ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা আমাদের ধ্রুপদী ভাষা হিসেবে। ঠিক আছে? তো দেখো, ক্লাসিসিজম এই ধারণাটা এসেছে আমাদের ইউরোপ থেকে। কেউ যদি সাহিত্যের স্টুডেন্ট থাকো তাহলে তারা এখানে রিলেট করতে পারবে জিনিসটা। ইউরোপ থেকে কিন্তু এসেছে হচ্ছে এই ক্লাসিসিজমের ধারণা। ঠিক আছে? 2014 সালের ফেব্রুয়ারিতে রাজ্যসভায় সংস্কৃতি মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে একটি ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে গ্রহণ করার জন্য কতগুলো নির্দেশিকা বা মাপকাঠি রয়েছে। ঠিক আছে? ধ্রুপদী ভাষা হিসেবে শ্রেণীবিভাগের জন্য বিবেচিত ভাষার যোগ্যতা নির্ধারণের জন্য যে মানদণ্ডগুলো বা যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এগুলো। 1500 থেকে 2000 সময়কালে এর প্রাথমিক প্রতিলিপি বা ঐতিহাসিক প্রাচীনত্বকে যাচাই করা হয়। মানে আহ দেখে নেওয়া হয় যে ধরো কোনো টেক্সট আমরা পেলাম, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে দিয়ে বা কিছু দিয়ে আমরা একটা টেক্সট পেলাম। সে টেক্সটটাকে আমাদের বিবেচনা করে দেখতে হবে যে এর যে প্রাচীনত্ব বা এর যে বয়স, সেটা যাতে 1500 থেকে 2000 সময় সীমার আগে হয় বা ওই ওই রকম টাইমে হয়। ঠিক আছে? অন্তত 1500 থেকে 2000-এর পুরনো হয় এটা। সেই প্রতিলিপি মানে সেই টেক্সট, সেই ভাষা, সেটা যেন এত বছরের পুরনো হয়। 2 নম্বর দেখো, প্রাচীন সাহিত্য বা গ্রন্থের একটা অংশ হতে হবে। যে কোনো একটা কিছুর মানে আহ আহ আহ, তোমার খণ্ড হতে হবে, হ্যাঁ না? আমাদের যে ভাষায় আগে লেখা হতো সেই সেই ভাষার পার্ট হতে হবে। ঠিক আছে? বা ওই নির্দিষ্ট প্রজন্মের উক্ত সাহিত্যিক দ্বারা একটা মূল্যবান ঐতিহ্য হিসেবে বিবেচিত হতে হবে। সাহিত্যের ঐতিহ্য হলো আসল এবং অনন্য হতে হবে। সেই ভাষাটা কমপ্লিটলি তার নিজের একটা অরিজিন থাকবে, নিজের আইডেন্টিটি থাকবে, এবং সে অন্য কোনো ভাষার থেকে ইনফ্লুয়েন্সড হবে না। নিজের আলাদা রুট থাকবে। ঠিক আছে? অন্য কোনো ভাষা সম্প্রদায় থেকে সেটা ধার করে তৈরি করা ভাষাকে আমরা কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করব না। ঠিক আছে? তারপর দেখো, ধ্রুপদী ভাষা এবং সাহিত্য আধুনিক থেকে বৈচিত্র্যময় হওয়ায় ধ্রুপদী ভাষা এবং এর যে পরবর্তী রূপ হবে, মানে আমরা বাংলা ভাষা, এখন যে বাংলা ভাষার কথা বলছি, আর একদম শুরুতে মানে রামমোহন রায়ের টাইমে তোমরা ধরে নাও, ওই টাইমে যে বাংলা ভাষায় কথা বলা হতো, এই দুটো ভাষা কিন্তু অনেক ডিফারেন্স। এই যে পরবর্তী রূপ হচ্ছে বা এর মধ্যে একটা কিন্তু বিচ্ছিন্নতা থাকতেই পারে। সেটা সেটা হয়তো থাকবে। আজ থেকে 100 বছর পর হয়তো এখন আমরা যে ভাষায়, যে বাংলা ভাষায় কথা বলছি, সেই বাংলা ভাষা কিন্তু থাকবে না। আজ থেকে 100 বছর পর হয়তো অনেক বাংলা ভাষা আরো অনেক বেশি আপডেটেড হবে, আরো অনেক বেশি নতুন নতুন কোনো ওয়ার্ড ঢুকতে পারে তার মধ্যে বা কিছু। কিন্তু তার মধ্যে কিছু টোন ঢুকতে পারে, অনেক কিছু চেঞ্জ হতে পারে। বাট যেটা বলার বিষয় সেটা হচ্ছে সেই ভাষার রুটটা কিন্তু অন্য কোনো ভাষার থেকে ধার করা থাকবে না। এইটা এইটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। বোঝা গেল? তো সেই কারণেই বলা, এইগুলো হচ্ছে সেই কনসিডারেশন বা সেই নির্দেশিকা বা মাপকাঠি গুলো কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আমরা ক্লাসিক্যাল ভাষা হিসেবে চিহ্নিত করব কি করব না। তো আমাদের যে ছটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, এতগুলো ভাষার মধ্যে থেকে এই ছটা ভাষাকে আমরা বেছে নিয়েছি। সেই ভাষাগুলো কি কি, চলো দেখে নিই। 2004 সালে, এই সালগুলো একটু ভালো করে মাথায় রাখবে, 2004 সালে তামিল ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল। 2005 সালে সংস্কৃত ভাষাকে তারপরে ঘোষণা করা হয়। 2008 সালে কন্নড় এবং তেলেগু ভাষাকে ঘোষণা করা হয়। 2013 সালে মালায়ালাম ভাষাকে ঘোষণা করা হয়। 2014 সালে ওড়িয়া ভাষাকে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে?
তাহলে টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ভাষা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তামিল 2004, 2005 সংস্কৃত, 2008 কন্নড় তেলেগু, 2013 মালায়ালাম, 2014 উড়িয়া। বাংলা নেই, একদমই নেই। বাংলা নেই কেন? কারণ বাংলা এইগুলোকে স্যাটিসফাই করছে না, তাই নেই। বাংলা এই ভাষা এই ক্রাইটেরিয়া গুলোকে স্যাটিসফাই করছে না, তাই জন্য নেই। বোঝা গেল? সময়ের সঙ্গে সঙ্গে ভাষা পরিবর্তিত হয়, একদমই। বাংলা ধ্রুপদী ভাষা কখনোই হবে না, কারণ বাংলা ভাষা খুবই মডার্ন ল্যাঙ্গুয়েজ। হুম, বয়স কম বাংলার, একদম ঠিক। বাংলার স্টুডেন্ট যারা আছো তারা এর ব্যাখ্যাটা খুব ভালো করে জানো। কি কোনটা বলবো আবির? এইটা? এখানে কিছুই নেই বা এইগুলো থেকে প্রশ্ন আসবে না। আমি জাস্ট তোমাদেরকে কেন এই যে কোয়েশ্চেন গুলো অ্যারাইজ হচ্ছে না যে বাংলা নেই কেন বা অমুক ভাষা নেই কেন, সেইটার জাস্ট আমি একটা কনসিডারেশন। 1,500 থেকে 2,000 বছরের পুরনো হতে হবে কোনো একটা ভাষাকে। সেই ভাষার কোনো একটা ডকুমেন্ট থাকতে হবে। আমরা যে পান্ডুলিপি থেকে কোনো একটা ভাষা বা প্রতিলিপি জানতে পারছি, সেই যে তার তার একটা সোর্স থাকতে হবে না? তো তবেই না আমরা জানতে পারছি। তো সেই সোর্সটা আমাদের একদম অথেন্টিক সোর্স হতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই ভাষাটা অন্য কোনো ভাষা থেকে ধার করা হবে না। মানে আজকে আমি বাংলা ভাষা কি, বাংলা আমাদের সংস্কৃত থেকেও কিছুটা এসেছে। তো সেটাই তো বলছি যে কোনো ভাষা থেকে কিন্তু ধার করা ভাষা হবে না, বা কোনো কোনো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? চার, আরেকটা কি বৈশিষ্ট্য না, কোনো ভাষা চেঞ্জ হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে, সেই ভাষা চেঞ্জ হতে পারে, অবভিয়াসলি হতে পারে। কিন্তু তাই বলে সেই ভাষাটা আহ পরবর্তী রূপ থেকে মানে বিচ্ছিন্নতা থাকতে পারে, কিন্তু সেই ভাষাটাকে মানে কনসিডার করা হবে অ্যাজ আ ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? বিচ্ছিন্নতা থাকতেই পারে, কিন্তু তাও সেটাকে কনসিডার করা হবে। এটাই। হ্যাঁ, ঠিক আছে। হুম, 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 হুম। চর্যাপদের যে বাংলা ভাষাটা সেটাও যদি কেউ একটু খেয়াল করে দেখো, ওখানেও যে ভাষাটা সেটা, সেই ভাষা আর আমাদের এখনের বাংলা ভাষার মধ্যে কত তফাৎ, তাই না? একদমই। অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। তোমরা কেউ যদি কমল কুমার মজুমদার এই মানুষটির লেখা পড়ে থাকো, এখানে যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট রয়েছে আমি তাদের কথা বলছি, যদি কেউ পড়ে থাকো, সেখানে দেখতে পাবে বাংলা ভাষা কি জিনিস। ঠিক আছে? হুম। আচ্ছা, আচ্ছা, এইবার তোমাদের একটা কথা বলে দিই। এই যে টপিক গুলো তোমাদের পড়ানো হচ্ছে, ঠিক আছে, এই টপিক গুলোর জন্য তোমরা কিন্তু মক দেওয়ারও সুযোগ পাবে। প্রত্যেকটা সেগমেন্টের মক থাকবে তোমাদের কাছে। আজকে যে টপিকটা মানে তোমাদের পড়ালাম সেটা হলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এরকম ভাবে ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল মিউজিক, ইনস্ট্রুমেন্ট, এরকম প্রচুর প্রশ্ন আসতে পারে। মানে আর্টস অ্যান্ড কালচারের আরো অনেক যে ভাগগুলো রয়েছে সেখান থেকেও আরো আমি জায়গা পড়াবো তোমাদের। তো সবটা মিলিয়ে একটা কোয়েশ্চেন আনসার তখন রেডি করা হবে। একটা ছোট্ট ছোট্ট জায়গা যেগুলো আমি পড়িয়ে দিলাম, আর ভাষা থেকে তো অলরেডি কোয়েশ্চেন আমি এনটিপিসি থেকে এসেছে তোমরা দেখতেই পেলে, ওইরকম টাইপেরই প্রশ্ন আসবে। বা এখান থেকেও আমি আলোচনা করে দিলাম যে কিরম টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো একেবারে যখন পুরো ধরে নাও এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল পিরিয়ডটা পুরোটা শেষ হয়ে যাবে আর্টস অ্যান্ড কালচারের, সেখান থেকে পুরো টোটাল কোয়েশ্চেন আনসার কিন্তু তোমাদের আলোচনা করা হবে, বা সেটার উপর তোমরা মক দেওয়ারও সুযোগ পাবে। ঠিক আছে? তো আজকে ক্লাসটা মোটামুটি এখানেই শেষ করছি। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা যদি কেউ জেনকম ব্যাচ অ্যাটেন্ড করতে চাও না, সেখানেও ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিএস, সি, এখানে অনেকের কনফিউশন থাকতে পারে। তোমরা যে কোনো একটা ব্যাচ নিতে পারো, আবার দুটো ব্যাচের কম্বিনেশনও নিতে পারো, আবার তিনটে ব্যাচেরও কম্বিনেশন নিতে পারো, আবার চারটেও একসঙ্গে নিতে পারো।
ঠিক আছে? কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাদের পুরো ব্যাচ কিনতে হবে, পুরো ৪ টেই কিনতে হবে, এরম কোনো বাধ্যবাধকতা নেই। বোঝা গেল? বোঝাতে পারলাম? তো কেউ যদি চাও তোমরা এইভাবেও কিন্তু পারচেজ করতে পারো। এখানে অফার প্রাইস গুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং যদি তোমাদের আর কোনো কিছু জানার থাকে, কিছু প্রবলেম থাকে তাহলে অবভিয়াসলি এই নাম্বারটাতে তোমরা কল করে, এই দুটো নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা কল করে জানতে পারো। তরুণ গোয়েলের বইটা ভালো। হ্যাঁ, ভালো। আমি কোনো বই খারাপ বলবো না। সব বইই ভালো। কিন্তু আমি একটাই বিষয় বলবো, যেটাই ফলো করো না কেন, আমার নোটস ফলো করো, কোনো বই ফলো করো, যাই ফলো করো, সেই একটাই মেটেরিয়াল ফলো করো। হাজার ঘন্টা মেটেরিয়াল ফলো করতে যেও না। হাজার ঘন্টা মেটেরিয়াল ফলো করলে কোনোটাই পড়া হবে না। আমি এটা বারবার বলি, আজকেও বলছি, পরেও বলবো। হাজার ঘন্টা মেটেরিয়াল পড়তে যেও না, যেটা পড়ছো সেটাকে ৪০ বার করে রিভিশন দাও। তাহলেই একটা জায়গা তৈরি হবে। নতুন নতুন ইনফরমেশন কিন্তু কিচ্ছু নেই। যা রয়েছে স্ট্যাটিক মানেই কি, সেটা বসে আছে। অলরেডি যেটা আছে, এক্সিস্টেন্স যেটা রয়েছে, এটা তো আর কারেন্ট অ্যাফেয়ার্স নয় যে প্রত্যেকদিন নতুন নতুন আপডেট হচ্ছে কিছু কিছু। একদমই না। তো যে জিনিসটা অলরেডি রয়েছে সেটাকে আর কে কতভাবে চেঞ্জ করবে? হ্যাঁ। তো যেটা অলরেডি আহ তোমরা পড়ছো, সেই পড়া জিনিসটাকেই তোমরা যত পারো রিভিশন দাও। রিভিশন এবং মক টেস্ট, এই দুটো ছাড়া বাঁচার কোনো গতি নেই। ঠিক আছে? আহ তোমরা যখন ক্লাস একদম। হ্যাঁ, কি প্রশ্ন? কি প্রশ্ন? সুমিত লিখেছে। প্রশ্ন ছিল ম্যাম। স্ট্যাটিক দিকে থেকে কতগুলো প্রশ্ন আসে? এইটা খুব বোকা বোকা প্রশ্ন হয়ে গেল না? কেমন করে বলবো আমি কতগুলো প্রশ্ন আসে? ওরকম আলাদাভাবে স্ট্যাটিক জিকে থেকে কটা করে প্রশ্ন আসে আমি বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি যে স্ট্যাটিক জিকে থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নটা আসে। ঠিক আছে? ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু স্ট্যাটিক জিকে থেকেই আসে। ইতিহাস। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের যেটা আমি বলে দেব, সেটা হচ্ছে আহ তোমরা এতদিন যে ওয়েস্ট বেঙ্গলের জন্য এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, তার থেকে সেন্ট্রাল এখানেই একটু আলাদা। ওয়েস্ট বেঙ্গলের যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তাদের কথা আমি বাদই দিচ্ছি, তারা তো সবটাই পড়ছো। কিন্তু যারা ধরে নাও এই রেলওয়েটাকে টার্গেট করছো না, তারা একটুখানি এবার থেকে এই সংবিধান মানে কনস্টিটিউশনের যে আর্টিকেল গুলো রয়েছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, সেগুলো একটু পাশাপাশি পড়বার চেষ্টা করো। ঠিক আছে? আমি যখন কোনো টপিক আসবে, সেই টপিকের থ্রু দিয়ে কোনো আর্টিকেল আসলে আমি তো অবভিয়াসলি বলে দেবো, যেরকম এটা ভাষা যেরকম আমাদের সংবিধানের 8th শিডিউলে রয়েছে। ঠিক আছে? তো এরকম কোনো শিডিউল আসলে, আর্টিকেল আসলে, আমি তো সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। এছাড়াও নিজেরাও যখন পড়বে, তখন এই আর্টিকেল গুলো একটুখানি পড়ার চেষ্টা করো। যেরকম ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে। ঠিক আছে? তারপর এই যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, মানে এই যে রাজ্যগুলোকে ভাগ করা হয়েছিল, ভাষার ভিত্তিতে যে রাজ্য ভাগ করা হয়েছিল, সেই ভাগ করা মানে সেটা কত নম্বর, কত সালে হয়েছিল। ঠিক আছে? বা সেটার সেই স্টেট রিঅর্গানাইজেশন বিল কত সালে পাশ করা হয়েছিল। এই জায়গাগুলো কিন্তু একটু দেখার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা। ২ নম্বর কথা হচ্ছে, একটু ইকোনমিক্স পড়ার চেষ্টা করো। ঠিক আছে? ইকোনমিক্স পড়া মানে, এই দেখো কদিন আগেই ফিনান্সিয়াল বাজেট গেল, আমাদের বাজেট ঘোষণা করলেন নির্মলা সীতারামন। ওকে? তো কারেন্ট অ্যাফেয়ার্স এ তোমরা চাইলে আমি একটা বাজেট নিয়ে ডিটেল ক্লাস তোমাদের ইউটিউবে আনতে পারি, ফ্রি ক্লাসে, এখানে নয়, ফ্রি ক্লাস ইউটিউবে আমি আনতে পারি। তোমরা যদি সকলে চাও, সেটা ডিমান্ড করো যে মেন মেন যে কোয়েশ্চেন গুলো থাকবে, কি কি কোয়েশ্চেন প্রশ্নে আসার সম্ভাবনা থাকছে, সেগুলো নিয়ে একটা ডিটেল আলোচনা বা ডিসকাশন আমি ওখানে করে দিতে পারি তোমাদের জন্য। ঠিক আছে? তো সেই বাজেটের ক্লাস, বাজেট তোমরা ওখান থেকে, ওই যে ওখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এগুলো সেন্ট্রালের এক্সামের কয়েকটা জায়গা যেখান থেকে কিন্তু আমাদের একটু এক্সট্রা জায়গা পড়ে যেতে হয়। যেরকম বাজেট, বা তোমাদের একটু ওই ট্যাক্সেশন সিস্টেম, ইকোনমিক্স এর ট্যাক্স। ওকে? এই জায়গাগুলো একটু পড়ে যাবে। আচ্ছা, সবার শেষে যেতে যেতে একটা জিনিস আমাকে বলে দাও, বাজেটের জন্য ক্লাস আনবো বলছো তো? ঠিক আছে, ঠিক আছে। ডান, ডান, ডান। আনবো। আহ
রিসেন্ট অ্যাক্ট চেঞ্জ হলো? আচ্ছা, আ হ্যাঁ, আমি এগুলো নিয়ে আলোচনা করব। দেখো কনস্টিটিউশন এইভাবে আমি হুট করে বলতে পারছি না তোমাদেরকে। কারণ কনস্টিটিউশন বোঝাতে গেলে মানে একজনকে তো বোঝালে হবে না। এখানে অনেকেই রয়েছো। তো সকলকে তোমরা যদি চাও তাহলে পরে কোনো একটা আ YouTube ক্লাস হোক বা যাই হোক আমি এই কনস্টিটিউশন এর কিছু ইম্পোর্টেন্ট আর্টিকেল নিয়ে তোমাদের একটা ক্লাস করতে পারি। ঠিক আছে? আচ্ছা। আম উম আমার কোন সাবজেক্ট? কি হবে জেনে? এখন যেটা পড়াচ্ছি সেটা পড়ো। আচ্ছা। আম কি একটা বলতে যাচ্ছিলাম, ভুলিয়ে দিলে তোমরা। কোর্স কিনলে ইনস্টলমেন্টে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমি জানি না এই ব্যাপারগুলো। তোমরা একটু ওই কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে না? এখানে ফোন করে একটু জেনে নাও। প্লিজ। আমি এই ব্যাপারটা অতটা জানি না। হুম, হুম, হুম। আচ্ছা। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি YouTube এ তোমাদের ক্লাস তো করাচ্ছি। সেই ক্লাসগুলো উইকলি ক্লাসগুলো একটু ফলো করো। ওখানে কিন্তু অনেক ইম্পোর্টেন্ট আমি আ উম কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। সেই জায়গাগুলো একটু দেখো। তাহলেই আশা করছি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি obviously আছি। সেরকম হলে আমি ব্যাচেও একটা ক্লাস নিয়ে নিতে পারবো। ঠিক আছে? একদম, একদম। ঠিক আছে চলো আজকের ক্লাস তাহলে আমি এতদূর অব্দিই রাখছি। ঠিক আছে? এখন হ্যালো বলছো অনিমেষ? ওকে, হ্যালো। YouTube চ্যানেলের নাম কি? BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। BSSEI কম্পিটিটিভ এই যে BSSEI কম্পিটিটিভ এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এখানে উইকলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যায়। উইকলি বেসিসে যায়, ডেইলি যায় না। কারণ ডেইলি অনেকেই পড়তে পারে না, পড়ার অসুবিধা থাকে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই দেখতে পারেন না। তাদের জন্যই উইকলি ইম্পোর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো থাকে বা নিউজ গুলো থাকে সেগুলো নিয়েই আলোচনা করা হয়। ঠিক আছে? কি অফ করেছো? দেখতে পাচ্ছি না। অনেক দূরে চলে গেছে মেসেজ। ঠিক আছে। চলো বাকি আর যা তোমাদের জিজ্ঞাসা আছে যা আছে আবার আমি পরে নেক্সট ক্লাসে এবং তোমাদের যে ইউটিউব ক্লাস আছে সেখানেও আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দিতে পারবো। তোমরা সেখানে দেখতে পারো। ওকে, আজকে ক্লাস এখানেই রাখছি। সকলকে গুড নাইট। ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। এখানেই আজকে আমি অফ করছি। ওকে।